ত্রয়োদশ জাতীয় সংসদ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। একটি সাজানো গোছানো ইউনুসীয় নির্বাচনে তারেক রহমানের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে, আর ক্ষমতার সঙ্গে অংশীদার হিসেবে ইউনুস বিএনপি তথা তারেক রহমানের গলায় বেঁধে দিয়েছে জামায়াত এনসিপিকে, কিংবা উল্টোটা। সংসদের শুরুতেই বোঝা গেল যে জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন ছাড়া তারেক রহমানের কোনো মুক্তি নেই। যতটুকু বোঝা গেল, সংসদীয় অধিবেশনের শুরুটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য মোড় হিসেবে চিহ্নিত হবে সন্দেহ নেই, যেখানে জাতীয় সঙ্গীত গাওয়ার পরেও জামাতের সংসদ সদস্যরা দাঁড়িয়ে সম্মান জানানোর প্রয়োজন বোধ করেন না। তবে এই মোড়টি কোন দিকে নিয়ে যাবে দেশকে, সেটাই এখন দেখার বিষয়। যুদ্ধাপরাধীদের প্রতি সংসদীয় সম্মান প্রদর্শন, মুক্তিযুদ্ধের আদর্শের বিপক্ষে অবস্থান গ্রহণ এবং সর্বোপরি ৭১-এ বাংলাদেশ বিরোধী শক্তির পুনর্বাসনের এই প্রক্রিয়া দেশের ভবিষ্যতের জন্য শুভ সংকেত নয়, বরং এটি একটি বিপজ্জনক পথের সূচনা, যার শেষ কোথায় গিয়ে ঠেকবে তা আজ থেকেই অনুমান করা যায়। কারণ এই সংসদের শুরুটা হয়েছিল জুলাই ২০২৪-এ। জুলাই সন্ত্রাস না হলে আজকের সংসদও হতো না, এটা মাথায় রেখেই আমাদের ভাবতে হবে সবকিছু। আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করে দেশ দখল করার পর একটি নতুন সংসদ যাত্রা শুরু করলো আজকে, অর্থাৎ বৃহস্পতিবার ১২ই মার্চ ২০২৬। বিএনপি জামায়াত নামে আমরা যে আওয়ামী বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী পক্ষটিকে চিনি, তারাই সংসদে সরকারি এবং বিরোধী দল হিসেবে বসে প্রথম দিনেই বাংলাদেশ আগামীতে কোন পথে হাঁটবে তার সুনির্দিষ্ট কিছু লক্ষণ প্রকাশ করে দিল। স্বাধীনতা বিরোধী রাজাকার এবং মানবতা বিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে সামনে বসিয়ে মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম স্পিকারের দায়িত্ব পালন করছেন। বিষয়টিকে যেভাবেই দেখেন না কেন, বাংলাদেশের জন্য ইতিবাচক নয় কোনোভাবেই। তবু এটাই বাস্তবতা। এই বাস্তবতার বিশ্লেষণই আমাদেরকে করতে হবে। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহার উদ্দিন সঠিক বলেছেন। জুলাই সন্ত্রাস না হলে তার পক্ষে মুক্তি পাওয়া সম্ভব হতো না। ১২ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ নির্বাচিত হওয়া হতো না। তাকে ফাঁসি দেওয়া হতো ৭১-এর যুদ্ধাপরাধের দায়ে। এটাই বাস্তবতা, এটাই একমাত্র বাস্তবতা এই সংসদের, যা জামায়াতের আমিরও স্বীকার করেছেন। এটাই আসলে জুলাই সন্ত্রাসের সবচেয়ে বড় আউটকাম। না, তারা জুলাই সন্ত্রাস বলেননি, বলেছেন জুলাই গণ অভ্যুত্থান। এই সংসদ প্রতিষ্ঠা হয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানের এন্ডোর্সমেন্ট দিয়ে। আন্দোলনকারীরা সবাই নিজেকে রাজাকার ঘোষণা দিয়েই আন্দোলনে এগিয়ে নিয়ে গেছে। এটা ইতিহাস। আপনার ভালো লাগুক কিনা না লাগুক, এটাই সত্য। রাজাকার, যুদ্ধাপরাধী এবং যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের পক্ষে সরকারের চিফ হুইপের শোক প্রস্তাব তাই যুক্তিযুক্ত। আপনি ভাবতে পারেন যে প্রস্তাবটি চিফ হুইপ এড়িয়ে গেলে পারতেন এবং বিরোধী দলের হুইপ তখন সংশোধনী দিয়ে আনতে পারতেন। সেটা আপনার ভাবনার সমস্যা, এবং আসলে এটার জন্য তারা ধন্যবাদ প্রাপ্ত যে তাদের চরিত্র প্রথম দিনই তারা উন্মুক্ত করে দিয়েছেন। এই যে তথাকথিত অভ্যুত্থানের ছায়ায় যে সংসদ গড়ে উঠেছে, তা শুধু একটি রাজনৈতিক ব্যবস্থাপনা নয়, বরং বাংলাদেশের ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়ের প্রতিফলন। তথাকথিত গণ অভ্যুত্থানের নামে যে হিংসা, লুটপাট আর অরাজকতা ছড়িয়ে পড়েছিল, তা থেকে উঠে আসা এই সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, আর জামায়াত ইসলামী প্রথমবারের মতো সর্বোচ্চ আসন নিয়ে প্রধান বিরোধী দলের আসনে বসেছে। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের এই উত্থান স্বাধীনতার ৫৪ বছর পর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির কাছে রাষ্ট্র ক্ষমতার দ্বার প্রান্তে ফিরে আসার একটি বিশাল ঘটনার মতো। কিন্তু এই উত্থানের মূলে রয়েছে জুলাইয়ের সেই তথাকথিত অভ্যুত্থান। এটা তো আমাদের স্বীকার করতে হবে, তাই না? এই যে প্রস্তাব চিফ হুইপ এড়িয়ে যেতে পারতেন, কিন্তু তিনি তা না করে বিরোধী দলের হুইপ সংশোধনী দিয়ে এগিয়ে নিয়ে গেছে, যা দেখিয়ে দিচ্ছে যে এই সংসদ তুমি কে আমি কে, রাজাকার এবং রাজাকারের সংসদ। আন্দোলনকারীরা নিজেদের রাজাকার ঘোষণা দিয়ে পথে নেমেছিল, আর তারা এখন সংসদেও গেছে। স্পিকারের শূন্য আসন নিয়ে অধিবেশন শুরু হয়েছে। প্ল্যাকার্ড দেখিয়ে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদ করে ভাষণ শুরুর পরপরই বিরোধী দলীয় এমপিদের ওয়াকআউট
এসব নানা ঘটনার মধ্য দিয়ে শুরু হলো জাতীয় সংসদের ত্রয়োদশ যাত্রা। তথাকথিত গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের প্রায় ১৯ মাস পর যাত্রা শুরু করলো বাংলাদেশের এই সংসদ। এবার ব্যতিক্রম পরিস্থিতিতে সংসদ অধিবেশন শুরুর প্রক্রিয়া, স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতির ভাষণে থাকা বিভিন্ন বিষয়েও আলোচনার জন্ম দিয়েছে। এদিন নিয়ম অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আহ্বান জানিয়েছিলেন নবনির্বাচিত স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সে সময় সংসদে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুরু করেন জামায়াত ইসলামী এবং এনসিপি সহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরা। সংসদের শৃঙ্খলা রক্ষায় স্পিকার বারবার আহ্বান জানালেও প্রতিবাদ চালিয়ে যান বিরোধী দলের এমপিরা। তাদের প্রতিবাদের মধ্যেই নিজের ভাষণ চালিয়ে যান রাষ্ট্রপতি। বক্তব্যের এক পর্যায়ে নানা স্লোগান দিয়ে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান বিরোধী দলের সদস্যরা। অন্যদিকে রাষ্ট্রপতির বক্তব্য চলাকালে এর সমর্থনে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির সংসদ সদস্যদের টেবিল চাপড়াতে দেখা যায়। কারণ রাষ্ট্রপতি তাদেরকে দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বড় অবস্থান গ্রহণকারী দল, স্বাধীনতার ঘোষকের দল, অনেক ব্যাখ্যায়িত করেছেন এবং বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করেছেন। সত্যটা হচ্ছে, জুলাই সন্ত্রাস না হলে এই সংসদ আমাদের দেখতে হতো না। এই সংসদের প্রতিটি ঘটনা, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে। যে জামায়াত ইসলামী ৭১-এ পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিল, যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, নারীদের ধর্ষণ করেছে, বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামকে দমন করেছে, আজ সেই জামায়াত ইসলামী বাংলাদেশের জাতীয় সংসদে প্রধান বিরোধী দল। এটি কল্পনারও অতীত ছিল মাত্র ১ বছর ১.৫ বছর আগেই। কিন্তু সন্ত্রাস, জুলাই সন্ত্রাস সবকিছু পাল্টে দিয়েছে। যে রাজাকারদের বিচার হওয়ার কথা ছিল, যাদের ফাঁসি হওয়ার কথা ছিল, আজ তারা সংসদে বসে সভাপতির দায়িত্ব পালন করছেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করছেন। এই সংসদ কেবল একটি রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করে। কিন্তু এই ভবিষ্যৎ কি সেই বাংলাদেশের যা ৭১-এর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল, নাকি সেই বাংলাদেশের যা পাকিস্তানি ভাবধারায় নতুন করে ফিরে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর সময় দেবে। তবে একটা বিষয় নিশ্চিত, জুলাই সন্ত্রাস না হলে এই সংসদ আমাদের দেখতে হতো না। মজার ব্যাপার হলো, ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রার শুরুর সবকিছুর মাঝেই জুলাই সন্ত্রাসের ছায়া স্পষ্ট হয়েছে। যা না হলে এই সংসদের রূপ হয়তো ভিন্ন হতো। যুদ্ধাপরাধীদের মুক্তি, রাজাকারদের উত্থান, এগুলো জুলাই সন্ত্রাসের ফসল, যা বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে আপনারা ভালো করে জানেন। কিন্তু এই তথাকথিত অভ্যুত্থানের ভুলগুলোই শেষ পর্যন্ত আওয়ামী লীগের ফিরে আসার পথ খুলে দেবে। কারণ জনগণের স্মৃতি আসলে দীর্ঘ। এই সংসদ যতই ব্যতিক্রমী হোক, এর ভিত্তি অস্থির। আর আগামী দিনে এটাই প্রমাণিত হবে যে জুলাইয়ের অরাজকতা শেষ পর্যন্ত দেশটাকে ধ্বংসের জন্য যথেষ্ট ছিল। ভালো থাকবেন সবাই।